আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিশ্চয়ই ভালো আছো। বৈশ্বিক মহামারী করোনায় নিজ নিজ বাড়িতে সামাজিক দূরত্ব বজায় রেখে নিজ নিজ চলার চেষ্টা করবো, কারণ এই বৈশ্বিক মহামারী করোনার প্রধান যে শর্ত সেটা হলো সামাজিক দূরত্ব মেনটেন করা। আমি মোহাম্মদ আব্দুল মজিদ, সহকারী শিক্ষক গণিত, দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত। আমাদের দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাস চালুর ব্যাপারে সবচেয়ে অগ্রণী ভূমিকা পালন করছেন পত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক, অন্যান্য শিক্ষকবৃন্দ এবং যাদের এই অনলাইন ক্লাসের দায়িত্ব আছে সব শিক্ষকবৃন্দ, সবাইকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি আশা করি সবাই এই পড়ালেখার মধ্যে আসো, কারণ বৈশ্বিক মহামারী করোনার পরেও আমাদের যেহেতু স্কুল নির্দিষ্ট সময় পর এটা খুলে যাবে, তাহলে আমাদের সামনে প্রিপারেশন নিতে হবে, পড়াশোনাটা চালিয়ে যেতে হবে। এবং এই তোমাদের পড়াশোনাটাকে অগ্রসর করার জন্য আমাদের কিছু প্রচেষ্টা, তারই অংশ বিশেষ এই অনলাইন ক্লাস। আশা করি তোমরা এই অনলাইন ক্লাসগুলো ভালোভাবে ফলো করবা, তাহলে অনেক কিছু জিনিস শিখতে পারবা, যার যে জিনিসটা ঘাটতি আছে সেটা পূরণ হবে আশা করি। আমরা আজকে আলোচনা করব শ্রেণী নবম এবং দশম শ্রেণীর গণিত বিষয়। এখানে চতুর্থ অধ্যায়ের সূচক সম্পর্কে আজকের আলোচনার বিষয় সূচক। যারা নবম শ্রেণীতে পড়ো তোমরা প্রথম করতেছো এটা, আর যারা ক্লাস 10 এসএসসি পরীক্ষা দিবা তোমরা নিশ্চয়ই জানো তোমাদের পরীক্ষার সামনের বছর 2021 সালের ফেব্রুয়ারি মাসে পরীক্ষা শুরু হবে, তো তোমাদের এটা রিভিশন করতে হবে। যাক, আমরা আজকের আলোচনার বিষয় হলো সূচক। এই সূচক সম্পর্কে ধারণা তোমরা ক্লাস 6 এবং 7 দুই ক্লাসে পাইছো, সেখান থেকে কিছু ধারণা তোমরা পাইছো সূচক এবং ভিত্তি সম্পর্কে। সূচক সম্পর্কিত কিছু রাশি আছে, যেমন a⁴m। এখানে এটাকে বলা হয় কি? এটাকে বলা হয় ভিত্তি, এটাকে বলা হয় ভিত্তি। আর এমটা কি? এমটা হলো সূচক। সূচক এর আরেকটা বাংলা হলো ঘাত, ইংরেজিতে আমি বলি তাহলে পাওয়ার। সূচক, ঘাত বা পাওয়ার। তাহলে সূচকটা আসলে আমরা কেন ব্যবহার করি? অনেক বড় বড় সংখ্যাকে আমরা ছোট করে প্রকাশ করার জন্য আসলে সূচকটা আমরা ব্যবহার করি, এবং অনেক বড় গাণিতিক সমস্যা সমাধানের ক্ষেত্রে সূচকের ভূমিকা অনেক বেশি। এই জন্য সূচকটা আমাদেরকে ভালো করে জানতে হবে। সূচক জানতে গেলে দুইটা জিনিস, একটা হলো ভিত্তি আর একটা হলো পাওয়ার। এই ভিত্তি এবং পাওয়ার এই জিনিসটা যদি ভালো মতো জানা থাকে, তাহলে আমাদের এই অধ্যায়ের গাণিতিক সমস্যাগুলো তাহলে আমাদের জন্য সমাধান করা খুব সহজ হয়ে যাবে। তার আগে আমি কিছু সূত্র লিখছি, সূত্রগুলো একটু তোমাদের বুঝাবো। আর সূত্রটা ছাড়া আমাদের অঙ্ক পারা খুবই সমস্যা। সূত্রগুলো ভালো মতো না জানলে অঙ্কগুলো পারা যাবে না। যেমন 1 নম্বর সূত্রটা আছে a⁴n ইন্টু a⁴n। এখানে একটা জিনিস লক্ষ্য করো, এই যে ভিত্তিটা এটারও a এরও a, কিন্তু পাওয়ারগুলো ভিন্ন ভিন্ন, মাঝখানে সম্পর্কটা বিরূপ। তাহলে একটা জিনিস মনে রাখবা, ভিত্তি যদি একই হয় গুণের সঙ্গে পাওয়ারগুলো কি হবে? যোগ। ভিত্তি যদি একই হয় গুণের সঙ্গে পাওয়ারগুলো যোগ হয়। তাহলে আমরা লিখতে পারবো যে a⁴m + n। মনে থাকবে তো? তাহলে ভিত্তি যদি একই হয় গুণের সঙ্গে পাওয়ারগুলো কি হবে? যোগ হবে। তাহলে আমরা লিখবো a⁴m + n। তাহলে 1 নম্বর সূত্রটা তোমাদের ক্লিয়ার হলো তো? এরপর আমরা 2 নম্বর সূত্রে আসবো। 2 নম্বর সূত্রে দেখো দুইটা অংশ করা আছে এখানে, a⁴m / a⁴n। এখানে প্রথমে আমি লিখছি a⁴m - n, শর্ত দেওয়া আছে মাঝখানে যে n > n। এখানে m এবং n, অবশ্যই m টা বড় হইতে হবে, n টা ছোট হইতে হবে, অথবা m এবং n দুটোই যদি সমান হয় তাহলে আমরা লিখতে পারবো a⁴m - n। আর যদি দেখা যায় যে n টা হলো কি, n টা বড় কিন্তু m টা ছোট, সেক্ষেত্রে এই সূত্রটাকে আবার এইভাবে লেখা যাবে a⁴n = 1/a⁴n - n। তখন আমরা n টা সামনে আসবে, m টা পিছনে চলে যাবে। শর্তটা তখন হলো n > m। তাহলে হলো m এর চেয়ে তখন কি বড় হচ্ছে? n টা বড় হয়ে যাচ্ছে। তাহলে আমাদের সূত্র 2 ক্লিয়ার হলো। এখন আমরা আসবো সূত্র 3 এ। সূত্র 3 আছে দেখো, এখানে a × b একসঙ্গে আছে, পাওয়ার হলো n। এখানে a টা ভিত্তিটা আলাদা, b ভিত্তিটা আলাদা, দুইটা ভিত্তি কিন্তু ভিন্ন ভিন্ন। ভিত্তি যদি ভিন্ন ভিন্ন হয় তাদের মধ্যে সম্পর্কটা যদি গুণ আকারে হয় তাহলে আমরা পাওয়ারটা আলাদা আলাদা করে দিতে পারি। তাহলে a⁴n × b⁴n এইভাবে লেখা যাবে। বুঝতে পারছো তো? আচ্ছা,
এরপরে আমরা আসবো সূত্র 4। সূত্র 4-এ আমরা আসবো, দেখো সূত্র 4 হলো, দেখো লব এবং হরের ভিত্তিগুলো আলাদা, এই a বাই b, কিন্তু পাওয়ারটা কি, পাওয়ারটা হলো একই। তাহলে আমরা এটাকে আলাদা করে দিতে পারি। এটাকে আমরা লিখতে পারবো এইভাবে, a টু দি পাওয়ার n বাই b টু দি পাওয়ার n। কারণ ভিত্তিগুলো আলাদা আলাদা, পাওয়ারটা একই, একসঙ্গে যুক্ত করা আছে, সেটাকে আমরা সেপারেট করে দিলাম, আলাদা করে দিলাম। a টু দি পাওয়ার n-টাকে উপরে দিলাম, b টু দি পাওয়ার n-টাকে আলাদা করে দিলাম। এখন আমরা আসি সূত্র 5। আর সূত্র ছাড়া সূচকের অঙ্ক বোঝা যাবে না। সূত্র 5-এ আসে a টু দি পাওয়ার n, এর উপর পাওয়ার হলো n ইকুয়াল টু a টু দি পাওয়ার m n। একটা যদি লক্ষ্য করো, এখানে a টু দি পাওয়ার n, এর উপর পাওয়ার আছে কি n, তাহলে পাওয়ারের উপর পাওয়ার, এটা যদি মনে রাখবে, পাওয়ারের উপর পাওয়ার থেকে পাওয়ারগুলো গুণ হয়, তাহলে সেক্ষেত্রে দেখো m এবং n একসঙ্গে গুণ আকারে লিখছি, তাহলে আমাদের এটা পাওয়ারের উপর পাওয়ার থেকে পাওয়ারগুলো গুণ হয়। যদি আমি একটা উদাহরণ সেট করি যে 2 স্কয়ার, এর উপর পাওয়ার যদি আমি 3 দেই, তাহলে কি হবে, 2 টু দি পাওয়ার, পাওয়ারগুলো কি হবে গুণ 6, এখানে পাওয়ারগুলো কি হয়ে যাবে গুণ হয়ে যাবে। তাহলে আমরা এই সূত্রটা এখানে ব্যবহার করব। এখন আমরা আসি 6 নম্বর সূত্রে, দেখো a টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1, এটা তোমরা নিশ্চয়ই ক্লাস 6-এ শিখে আসো। ক্লাস 6-এ বীজগণিতে ছিল a টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1, এবং কিভাবে প্রমাণ করছি আমরা সেখানে দেখাই দিচ্ছি। নিশ্চয়ই তোমাদের মনে আছে, এটা পুরানো সূত্র, a টু দি পাওয়ার 0, তার মানে কি কোনো কিছুর উপর পাওয়ার যদি শূন্য হয় তার মান কত 1, এটা মনে রাখতে হবে। এটা হলো তোমার 6 নম্বর সূত্র। 7 নম্বর দেখো সূচকের আরেকটা সূত্র, শেষ সূত্র, যে a টু দি পাওয়ার মাইনাস n, এটাকে আমরা লিখতে পারি 1 বাই a টু দি পাওয়ার n। ক্লিয়ার আছে বিষয়টা? তাহলে দেখো এখানে a টু দি পাওয়ার মাইনাস n, পাওয়ারটা যখন মাইনাস হয়ে যাবে তখন ভগ্নাংশ হয়ে আসবে 1 বাই a টু দি পাওয়ার n, এবং এই সূত্রটা আমাদের অনেক জায়গায় ব্যবহার হয়। তাহলে আমরা মোটামুটি কয়টা সূত্র শিখলাম, 7টা সূত্র শিখলাম। এই 7টা সূত্র দিয়ে আমরা সূচকীয় যে অধ্যায়টা তোমাদের 4.1, সেটা আমরা সমাধান করার চেষ্টা করবো। আমি পাশে গাণিতিক সমস্যা লিখে রাখছি 5টা, এখন এই সূত্র প্রয়োগ করে আমরা সমস্যাগুলো সমাধান করব। 1 নম্বর সমাধান দেখো, 1 নম্বর অঙ্কের সমাধানটা লক্ষ্য করবা। প্রথম অঙ্কটা আছে দেখো, a স্কয়ার b ইনভার্স, এরপরে নিচে আছে কি a টু দি পাওয়ার -2 ইনটু b, এর উপর পাওয়ার সম্মিলিতভাবে আছে স্কয়ার। এখানে আমার চেষ্টা করতে হবে, আমি চেষ্টা করবো যে আসলে কোন সূত্রটা প্রথমে ব্যবহার করব, কোনটা করলে আমার জন্য অঙ্কটা ইজি হয়। আমরা সর্বশেষ 7 নম্বর যে সূত্রটা শিখছিলাম, ওইখানে দেখছিলাম যে a টু দি পাওয়ার -n ইকুয়াল টু কি লিখছিলাম 1 বাই a টু দি পাওয়ার n। এই সূত্রটা আমরা এখানে প্রয়োগ করব। তাহলে a স্কয়ার ইনটু b ইনভার্স, তাহলে এটাকে আমরা লিখতে পারি 1 বাই b, নিচে এটাকে লিখতে পারবো 1 বাই a স্কয়ার ইনটু হলো b, এর উপর থাকবে স্কয়ার। তাহলে আমরা কোন সূত্র ব্যবহার করলাম, সাইডে নোট দিয়ে দিলাম, যেহেতু a টু দি পাওয়ার -n ইকুয়াল টু 1 বাই a টু দি পাওয়ার n, এই সূত্রটা প্রয়োগ করলাম। এখন এখানে আমরা করব কি, এটা কি গুণ আকার আছে না, একটা ভগ্নাংশ একটা পূর্ণ সংখ্যা গুণ আকার আছে, তাহলে আমরা এইভাবে করব a স্কয়ার বাই b, নিচে হলো b বাই a স্কয়ার, এর উপর সম্মিলিত ভাগ আছে কত স্কয়ার। এখন দেখো এটা কি, এটাও ভগ্নাংশ এটাও ভগ্নাংশ, যখন মাঝখানে সম্পর্কটা ভাগ আকারে আছে তখন এটাকে ভাঙিয়ে দিলে উল্টে যাবে। তাহলে আমরা লিখতে পারি a স্কয়ার বাই b ইনটু, এখানে আমরা উল্টে যখন যাবে তখন a স্কয়ার বাই b, এর উপর আসবে একসঙ্গে স্কয়ার। এখন দেখো, এখন আমরা কি করতে পারবো, এখন এখানে ভিতরে গুণে গুলো, যেহেতু উপরে গুলো গুণ, তাহলে a স্কয়ার একসঙ্গে করে নেবো, আর b আর b টা একসঙ্গে করে নেবো। তাহলে আমরা আগে শিখছিলাম যে ভিত্তি যদি একই হয়, গুণের সময় পাওয়ারগুলো কি হয় যোগ হয়। তাহলে আমরা লিখতে পারি 2 যোগ 2, এখানে b এর পাওয়ারটা লিখবো 1, 1 যোগ 1, এর উপর পাওয়ারটা কত দেবো 2, যেহেতু a টু দি পাওয়ার n ইনটু a টু দি পাওয়ার n ইকুয়াল টু আমরা কি লিখতে পারি a টু দি পাওয়ার m প্লাস n, সূত্রটা প্রয়োগ করে দিলাম। তাহলে আমরা এখন আসবো a টু দি পাওয়ার 4 বাই b স্কয়ার, এর উপর পাওয়ার আসবে 2। এখন আমরা আরেকটা সূত্র শিখছিলাম যে পাওয়ারের উপর পাওয়ার থাকলে কি হয়, পাওয়ারগুলো গুণ হয়ে যায়। তাহলে পাওয়ারের উপর পাওয়ার, 4 এর উপরে পাওয়ার দেওয়া আছে কত 2, একসঙ্গে আমরা গুণ করতে 4 2 কত 8, এখানে b স্কয়ার তারপর স্কয়ার b টু দি পাওয়ার 4। এটাই আমাদের এই যে গাণিতিক সমস্যার 1 নম্বর এর সমাধান হলো এটা। নিশ্চয়ই বুঝতে পারছো? এরপর আমরা পরের সমাধানটা করব। এরপর আমরা 2 নম্বর সমস্যার সমাধান করব। দেখো 2 নম্বর সমস্যাটা কি আছে, 2 নম্বর সমস্যাটা আছে 2 ইনটু
এ ইনভার্স প্লাস 3 ইন্টু বি ইনভার্স, এর উপর পাওয়ার আছে -1। এখন আমি লক্ষ্য করো কোনটা শুরু করবো কোথা থেকে। এখানে একটা জিনিস ক্লিয়ার করতে হবে যে পাওয়ারটা কি 2 এর উপর আছে না শুধু এর উপর আছে, এখানে -1টা বি এর উপর আছে না 3 এর উপর আছে। একটা জিনিস চিন্তা করতে হবে, যদি দুইটি সংখ্যার উপর একসঙ্গে পাওয়ার দেওয়া থাকে তাহলে অবশ্যই সেখানে কি থাকবে, ব্র্যাকেট থাকবে, কিন্তু ব্র্যাকেট আছে নাই, তার মানে আমরা ধরে নিব পাওয়ারটা শুধু এর উপর আর এখানে হলো বি এর উপর। তাহলে আমরা এখানে লিখতে পারি 2 ইন্টু 1/a প্লাস 3 ইন্টু 1/b, এর উপর পাওয়ার হলো -1। কোন সূত্র প্রয়োগ করলাম, যেহেতু a টু দি পাওয়ার -n ইকুয়াল টু 1/a টু দি পাওয়ার n। ক্লিয়ার? আচ্ছা, এরপর আমরা দেখো ভগ্নাংশ আর সংখ্যা কোন, তাহলে 2/a প্লাস 3/b, এর উপর পাওয়ার হলো -1। এরপরে দেখো এখন আমরা কি করব, লসাগু করে নেব। আমরা নিশ্চয়ই জানি যে a এবং b ভিন্ন ভিন্ন সংখ্যা, তাহলে এখানে a b এর লসাগু কত হবে, শুধু a b। তাহলে a দিয়ে a b কে ভাগ করে থাকবে কি b, b দিয়ে গুণ করবো কাকে 2 কে, তাহলে 2b প্লাস b দিয়ে a b কে ভাগ করবো থাকবে কি a, a দিয়ে 3 কে গুণ করে কত থাকবে 3, এর উপর পাওয়ার হলো -1। এখন দেখো আবার ওই সূত্রটা আমাদের চলে আসে, গোটাটাকে যদি আমি ভিত্তি চিন্তা করি a, তার উপর পাওয়ার -1, তাহলে আমরা লিখতে পারবো 1/a টু দি পাওয়ার n। তাহলে আমরা কি লিখতে পারবো 1/2b প্লাস 3a/ab। দেখা যাবে না, যেহেতু ওই যে সূত্র আমরা লিখে রাখছি উপরে a টু দি পাওয়ার -n ইকুয়াল টু 1/a টু দি পাওয়ার n। তাহলে এখন এটা যেহেতু 1 ভাগ আকার আছে, তাহলে এখন উল্টে যখন যাবে তখন আমরা লিখতে পারবো 1 ইন্টু ab বাই 2b প্লাস 3a। তাহলে আমরা কিভাবে লিখবো অ্যান্সারটা আমরা একটু সাজায় লিখবো। এখন সাজায় লিখতে গেলে আমরা এইভাবে লিখতে পারি যে ab বাই, যেহেতু আমরা এটাকে সামনে পড়ি তাহলে এটাকে সামনে নেই, বিটাকে পিছনে দেই, তাহলে 3a প্লাস 2b, এটাই আমাদের অ্যান্সার। নিশ্চয়ই বুঝতে পারছো? এভাবে আমরা ধাপে ধাপে আরো অগ্রসর হবো। আমরা পরের যে 3 নম্বর সমাধানটা আছে, সমাধানটা কিভাবে করা যায় সেটা আমরা একটু চেষ্টা করবো। এখন কত নম্বর, 3 নম্বর, আমরা 2 নম্বরটা শেষ করলাম, 3 নম্বর সমাধান করবো। দেখো 3 নম্বর অঙ্কটাকে সমাধান কিভাবে করা যায়, 2 টু দি পাওয়ার n প্লাস 4 বিয়োগ 4 ইন্টু 2 টু দি পাওয়ার n প্লাস 1, নিচে হলো 2 টু দি পাওয়ার n প্লাস 2 ভাগ হলো 2। নিশ্চয় অঙ্কটা তো মিলে নাও, তোমাদের বই আছে। তাহলে আমরা কিভাবে করবো, এখানে দেখো দুইটা পাওয়ার যুক্ত আছে, পাওয়ার দুইটা ভেঙে দিলে কি লেখা যায় 2 টু দি পাওয়ার n ইন্টু 2 টু দি পাওয়ার 4 লেখা যাবে, বিয়োগ 4 ইন্টু 2 টু দি পাওয়ার n ইন্টু 2 টু দি পাওয়ার 1 লেখা যাবে। এখানে যদি ভেঙে দেই তাহলে 2 টু দি পাওয়ার n ইন্টু 2 স্কয়ার ভাগ হলো 2। নিশ্চয়ই বুঝতে পারছেন তোমরা, কারণ আমরা ভেঙে দিছি, ভিত্তি যদি একই হয় অরগুলো কি হয়, আমরা যেহেতু a টু দি পাওয়ার m প্লাস n ইকুয়াল টু a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n লেখা যাবে না, যাবে। তাহলে ওই সূত্র প্রয়োগ করে আমরা এটা করে দিলাম। এখন আমরা দেখো 2 টু দি পাওয়ার 4 এটা তো সংখ্যা, 2 টু দি পাওয়ার সংখ্যাটাকে ভাঙে দিই, 4টা 2 গুণ করলে কত হয় 16, তাহলে নিশ্চয়ই 16 ইন্টু 2 টু দি পাওয়ার n বিয়োগ এখানে 2 স্কয়ার বা 1 2 এর পাওয়ার 1, তার মানে একটা 2 আর 4 গুণ করলে কত হয় 8 ইন্টু 2 টু দি পাওয়ার n। এখানে 2 স্কয়ার মানে কত 4, তাহলে 4 ইন্টু 2 টু দি পাওয়ার n। এখানে আছে কি ভাগটাকে যদি আমি গুণ করে দেই তাহলে আমরা একটা জিনিস করতে পারি, 1 বাই কত হবে 2 হয়। এরপরে দেখো উপরে 2 টু দি পাওয়ার n, এখানে 2 টু মাঝখানে সম্পর্কে মাইনাস, আমরা কমন নিতে পারি। 2 টু দি পাওয়ার n টাকে যদি কমন নেই তাহলে 16 বিয়োগ 8, আর নিচে এখানে দেখো 2 টু দি পাওয়ার, যেহেতু এটাও গুণ এটা সবগুলো গুণ আকারে আছে, তাহলে 2 টু দি পাওয়ার n টাকে যদি সামনে নেই ইন্টু 4 ইন্টু হাফ করে দেই, তাহলে এখানে 2 আর 4 কাটাকাটি করা যাবে, 2 থাকবে। এখন আমরা বাকি অংশটুকু কিভাবে করতে পারি দেখো। এখন দেখো এখানে থাকলো কত 2 টু দি পাওয়ার n ইন্টু, যেহেতু মাঝখানে গুণ ছিল তো 16 থেকে 8 বিয়োগ করে কত থাকে 8 থাকবে। এখানে দেখো 2 টু দি পাওয়ার n ইন্টু, এখানে কাটাকাটি করে কত পাইছি আমরা, এখানে পাইছি আমরা 2। এখন লক্ষ্য করো এই 2 আর এখানটা 8 কাটলে কত থাকে 4, 2 টু দি পাওয়ার n 2 টু দি পাওয়ার n তুমি কাটিয়ে দিতে পারো। যদি না বুঝো তাহলে আমরা জানি যদি ভিত্তি একই হয় তাহলে ভাগের সঙ্গে পাওয়ারগুলো কি হয় বিয়োগ হয়। তাহলে আমরা লিখতে পারি এইভাবে 2 টু দি পাওয়ার n মাইনাস n।
ইন্টু হলো কত 4, তাহলে আমরা এখানে পাওয়ারগুলোর মতো আসবে 2 টু দি পাওয়ার 0 ইন্টু 4, কোনো কিছুর উপর পাওয়ার 0 তার মানে কত 1, 1 ইন্টু 4, তাহলে আমরা কত পাবো 1 ইন্টু 4 সমান 4। তাহলে আমরা এখানে শিখছিলাম যেহেতু a টু দি পাওয়ার 0 ইকুয়াল কত 1, এই সূত্রটা আমাদের প্রয়োগ হলো, বুঝতে পারছেন নিশ্চয়ই। এরপরে আমরা 4 নম্বর সমাধানের দিকে আগাবো। 4 নম্বর প্রশ্নটা কি আছে, 4 নম্বর প্রশ্নটা লক্ষ্য করো। 4 নম্বর 3 টু দি পাওয়ার n প্লাস 1, আর নিচে আছে 3 টু দি পাওয়ার n, এর উপর পাওয়ার হলো m মাইনাস 1 ভাগ 9 এর উপর পাওয়ার হলো n প্লাস 1, নিচে হলো 3 টু দি পাওয়ার m মাইনাস 1, এর উপর পাওয়ার হলো m প্লাস 1। লক্ষ্য করো পাওয়ারের উপর পাওয়ার 3 তে ভিত্তি, এর উপর পাওয়ার হলো n, আবার এর উপর পাওয়ার আছে n মাইনাস 1। অনুরূপভাবে আমরা জানি যে পাওয়ারের উপর পাওয়ার থেকে পাওয়ার কি হয় গুণ হয়ে যায়। তার আগে একটা জিনিস চিন্তা করবো যে এখানে ভিত্তিটা 3, এখানে 3, এখানেও 3, এই 9টাকে আমরা 3 করতে পারি কিনা, পারবো না? হ্যাঁ, তো নিশ্চয়ই বলছো যে তাহলে 9টাকে আমরা করতে পারি কি 3 স্কয়ার, তাহলে হলো 9। তাহলে আমরা এখানে লিখতে পারবো 3 টু দি পাওয়ার n প্লাস 1, এটা পাওয়ার যদি গুণ করে দেই 3 টু দি পাওয়ার m স্কয়ার মাইনাস m ভাগ 9টাকে আমরা কি করতে পারবো 3 স্কয়ার, এর উপর পাওয়ার দিলাম n প্লাস 1। ক্লিয়ার? আচ্ছা, এরপর আমরা এখানে পাওয়ারের উপর পাওয়ার, এখানে দেখো n প্লাস 1, এখানে m মাইনাস 1। আমরা নিশ্চয়ই জানি a স্কয়ার মাইনাস b স্কয়ার, এই সূত্রটা কি a প্লাস b ইনটু a মাইনাস b। এইটাকে যদি আমি a প্লাস b চিন্তা করতে, এটা মানে a মাইনাস b, a প্লাস b ইনটু a মাইনাস b মানে a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে আমরা সরাসরি যদি গুণ করে দেই তাহলে এটা কি আসবে m স্কয়ার মাইনাস 1। ক্লিয়ার? এরপর দেখো ভিত্তি দুটো একই হয়ে গেল, ভিত্তি দুটো একই, তাহলে আমরা কি লিখতে পারি 3 টু দি পাওয়ার m প্লাস 1 ভাগ 3 টু দি পাওয়ার m স্কয়ার মাইনাস m ভাগ এখানে 3, এই যে স্কয়ারটা পাওয়ারের উপর পাওয়ার উপর গুণ হয়ে যাবে, তাহলে 2m প্লাস 2, নিচে হলো 3 টু দি পাওয়ার m স্কয়ার মাইনাস 1। এরপরে দেখো তাহলে এখন ভিত্তিটা একই, পাওয়ারগুলো কি করব বিয়োগ করে দেব, তাহলে m প্লাস 1 মাইনাস m স্কয়ার প্লাস m। বুঝতে পারছো নিশ্চয়ই? এরপরে এদিকে ভাগ 3 টু দি পাওয়ার 2m প্লাস 2 মাইনাস m স্কয়ার প্লাস 1। এখন দেখো যোগ বিয়োগ করে নিব আমরা, এখানে দেখো 3 টু দি পাওয়ার কাটাকাটি যায় না, তো m আর m যোগ করে কত হবে 2m মাইনাস m স্কয়ার প্লাস 1 ভাগ 3 টু দি পাওয়ার 2m মাইনাস m স্কয়ার প্লাস কত 3। এখন একটা জিনিস লক্ষ্য করো যে তোমাদের এখানে মাঝখানে ভাগ ছিল কিন্তু ভিত্তি কত 3, তাহলে ভাগের ক্ষেত্রে যদি ভিত্তিটা একই হয় ভাগের ক্ষেত্রে পাওয়ারগুলো কি হয়ে যায় বিয়োগ হয়ে যায়। তাহলে আমরা লিখবো এখন 3 টু দি পাওয়ার 2m মাইনাস m স্কয়ার প্লাস 1 বিয়োগ 2m প্লাস m স্কয়ার মাইনাস কত 3। তাহলে দেখো মাইনাস 2m প্লাস 2m আমরা কেটে দিতে পারি, m স্কয়ার তো প্লাস মাইনাসে কাটা যায়, তাহলে 3 টু দি পাওয়ার কত মাইনাস 2। এটা আমরা সূচকের সূত্র বলে কি লিখতে পারবো, এই যে সূত্রটা শিখছিলাম, তাহলে আমরা লিখতে পারবো এটা 1/3 স্কয়ার। কোন সূত্র, যেহেতু a টু দি পাওয়ার মাইনাস n ইকুয়াল টু 1/a টু দি পাওয়ার n। এরপরে দাও তাহলে আমরা 3 স্কয়ার সমান কত 9, এই যে আমাদের সমাধান হয়ে গেল। ক্লিয়ার? আচ্ছা, আমাদের আরেকটা অঙ্ক আছে, কয়টা 5 নম্বর অঙ্ক আছে। পাঁচ নম্বর হলো প্রমাণ করলে কি করতে হয়, আমরা বাম পক্ষ ডান পক্ষ ধরে নিই, তাই না? আমরা কি লিখবো 5 নম্বর, আমরা লেফট হ্যান্ড সাইড লিখবো, লেফট হ্যান্ড সাইড কি লিখবো 4 টু দি পাওয়ার n মাইনাস 1, নিচে আছে কত 2 টু দি পাওয়ার n মাইনাস 1। আমরা এটাকে কি করতে পারি, এর ভিত্তিটা কত 2, এখানে কত 4, 4টাকে ভাঙিয়ে দিয়ে আমরা 2 বানাতে পারবো না, 2 স্কয়ার পারবো। তাহলে আমরা এটাকে লিখতে পারি ভাবে 2 স্কয়ার এর উপর পাওয়ার কত n মাইনাস 1, নিচে হলো 2 টু দি পাওয়ার n মাইনাস 1। এখানে যদি আমরা জানি যে পাওয়ারের উপর পাওয়ার থেকে পাওয়ারগুলো কি হয় গুণ হয়, তাহলে আমরা যদি একটা উদাহরণ সেট করি ভাবে 3 স্কয়ার এর উপর পাওয়ার যদি 3 দেই, তাহলে এখানে 2 আর 3 কে গুণ হচ্ছে, তো 3 পাওয়ার যদি আমি এখানে ভিতরে 3টা নেই উপরে স্কয়ারটা দেই,
কোনো পরিবর্তন হবে? কারণ 2 আর 3 গুণ করলে যা হয় এখানে 3 আর 2 গুণ করলেও তা হবে। তো ঠিক অনুরূপভাবে এই যে 2টা আছে, এই 2টা যদি আমি এখন উপরে দেই আর nটাকে যদি ভিতরে নেই, কোনো পরিবর্তন হবে? হবে না। ধন্যবাদ। তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি যে 2 টু দি পাওয়ার n এর উপর স্কয়ার মাইনাস 1, আর নিচে আমরা লিখতে পারবো 2 টু দি পাওয়ার n মাইনাস 1। আচ্ছা, এরপরে দেখো 1 এর উপর কোনো সংখ্যা, 1 এর উপর যদি আমি পাওয়ার যতই দেই না কেন কোনো পরিবর্তন হয়? হয় না। তাহলে আমি যদি এখানে স্কয়ার দেই তাহলে একটা জিনিস হবে, বড়টাকে যদি আমি a স্কয়ার চিন্তা করি তাহলে এটা কি হবে? b স্কয়ার। তাহলে আমাদের সূত্র জানা আছে নিশ্চয়ই, a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল টু কি? a প্লাস b ইনটু a মাইনাস b। ধন্যবাদ। তাহলে আমরা এখানে লিখব 2 টু দি পাওয়ার n প্লাস 1 ইনটু 2 টু দি পাওয়ার n মাইনাস 1, নিচে লিখব 2 টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে কোন সূত্র প্রয়োগ করলাম? যেহেতু a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল টু a প্লাস b ইনটু a মাইনাস b, এই সূত্রটা প্রয়োগ করছি। ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো লব এবং হরে একটা জিনিস মিলে গেছে, কোনটা? 2 টু দি পাওয়ার n মাইনাস 1, 2 টু দি পাওয়ার n মাইনাস 1, এটা যদি আমরা কাটে দেই তাহলে থাকবে কত? 2 টু দি পাওয়ার n প্লাস 1। তাহলে রাইট সাইডে আমাদের কি ছিল? দেখো 2 টু দি পাওয়ার n প্লাস 1। তাহলে আমাদের রাইট সাইড কি আসলো? রাইট হ্যান্ড সাইড। তাহলে আমরা লিখতে পারি অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। প্রমাণ করতে বলছিল, তাহলে কি লিখবো? প্রুফ, PROVED। তাহলে আজকে আমাদের এইটুকু আলোচনা ছিল। তোমরা নিশ্চয়ই, আমি আশা করবো যে যতটুকু আমি বুঝাইলাম সূচক সম্পর্কে আমার মনে হয় তোমরা একটা ধারণা পেয়ে গেছো। পরবর্তীতে আমাদের যে গাণিতিক সমস্যাগুলো আছে বইয়ের মধ্যে, এগুলো আমরা পরের ক্লাসে আলোচনা করব এবং সেগুলো সমাধানের চেষ্টা করব। তোমরা আজকে যে কয়েকটি অঙ্ক করলাম আমি, সেই কয়েকটি অঙ্ক আবার বাড়িতে রিভিশন করবা, নিজে নিজে রিভিশন করবা। যদি কোনো জায়গায় থেমে যাও আবার এই নোটটা দেখবা, তাহলে তোমার জন্য ক্লিয়ার হবে। তারপরে যখন স্কুল খুলবে ইনশাল্লাহ, তখন আমাদের সাথে আবার সাক্ষাতের ক্লাসগুলো হবে। তখন যদি আমার সুযোগ পাই তাহলে আবার বোঝানোর চেষ্টা করবো। আর তোমরা প্রতিদিন প্রতিটা ক্লাস আমাদের যে দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে অনলাইন ক্লাসগুলো চালু হয়েছে, প্রত্যেকটা ক্লাস অবশ্যই ফলো করবা। তাহলে তোমাদের অনেকগুলো শিক্ষা এখান থেকে অনেকগুলো শিক্ষণীয় বিষয় আছে, শিখতে পারবা। আর প্রত্যেকদিন একটু নির্দিষ্ট টাইমে ক্লাসগুলো দেখে এইটার সমস্যার সমাধান করার চেষ্টা করবা। এবং অনুসরণের বাকি যে অঙ্কগুলো থাকলেও আমি তোমাদের কিছু বাড়ির কাজ দিচ্ছি, সেই বাড়িতে এই কাজগুলো করবা। পরবর্তী ক্লাসে আমি পরের অঙ্কগুলো করবো। বাড়ির কাজটা লিখে নাও, বাড়ির কাজ। বাড়ির কাজ অনুশীলনী 4.1 4.1 12 নম্বর থেকে 15 নম্বর পর্যন্ত এই কয়েকটি অঙ্ক তোমরা বাসায় নিজে নিজে প্র্যাকটিস করবো। আমি পরবর্তী ক্লাসে আলোচনা করবো। তোমরা এই সূত্রগুলো প্রয়োগ করবা, প্রয়োগ করে এই ক্লাসগুলো ভালো করে মনোযোগ সহকারে ফলো করবো। তাহলে আশা করি তোমাদের এই গণিতের যে সূচক অধ্যায়টা অনেকটাই বুঝতে সহায়তা হবে। আর ক্লাসগুলো সঠিকভাবে সঠিক সময়ে ফলো করবা। ঠিক আছে, আজকের মতো এখানে শেষ করলাম। ভালো থাকো, সুস্থ থাকো এবং করোনার এই মহামারীর যুগে নিজেকে সচেতন রাখবা, সামাজিক দূরত্ব বজায় রেখে চলবা, পরিবার পরিজনকে সবাইকে বোঝাবা যেন আমরা সামাজিক দূরত্ব মেনটেন করে চলতে পারি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।